দক্ষিণ পূর্ব এশিয়ার একটি চমৎকার দেশ, যেখানে আধুনিক আকাশছোঁয়া অট্টালিকার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়, রয়েছে সাগরের গর্জন, যেখানে নানান জাতির সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ রংধনু। মরুচরের এই পর্বে মালয়েশিয়া নিয়ে আলোচনা করা হবে, যেখানে আমরা জানব মালয়েশিয়া কেমন দেশ, এক সময়ের গরিব দেশ কিভাবে বেশ ধনী হলো, কেন এত বেশি বাংলাদেশি কাজের জন্য মালয়েশিয়া যায়, বাংলাদেশিরা মালয়েশিয়ায় কি কি কাজ করেন এবং বেতন কত পান, দেশটির মানুষের আচার আচরণ কেমন, দেশটির কি কি আছে, মালয়েশিয়াতে এমন কি কি আছে যা আপনার খারাপ লাগতে পারে, ইত্যাদি। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটি মূলত দুটি ভাগে বিভক্ত: পেনিনসুলার মালয়েশিয়া বা পশ্চিম মালয়েশিয়া এবং বর্ণীয় মালয়েশিয়া বা পূর্ব মালয়েশিয়া। পশ্চিম মালয়েশিয়া এই অঞ্চলটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্ত তথা প্রায় অর্ধাংশ নিয়ে গঠিত। এই অংশটির ক্ষেত্রফল 1,32,356 বর্গ কিলোমিটার, যা পুরো দেশের মোট ক্ষেত্রফলের প্রায় 40%। এর উত্তরে থাইল্যান্ডের সাথে স্থল সীমান্ত রয়েছে এবং দক্ষিণে রয়েছে জোহর প্রণালী, যা পাড়ি দিলেই সিঙ্গাপুর। পশ্চিমে মালাক্কা প্রণালী রয়েছে, যার ওপারে রয়েছে সুমাত্রা দ্বীপ, যা ইন্দোনেশিয়ার অন্তর্গত। পূর্বে দক্ষিণ চীন সাগর। মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 80%ই এই অংশে বসবাস করে। দেশটির 13টি রাজ্যের 11টি এবং 3টি যুক্ত রাষ্ট্রীয় অঞ্চলের মধ্যে 2টিই এই খণ্ডে অবস্থিত। রাজধানী কুয়ালালামপুর, প্রশাসনিক শহর পুত্রজায়া এবং অনেক গুরুত্বপূর্ণ শহর এখানে অবস্থিত। এই অংশটি রাজনৈতিক, অর্থনৈতিক ও জনবসতির দিক থেকে বেশি ঘন এবং উন্নত। বর্ণীয় মালয়েশিয়া বা পূর্ব মালয়েশিয়া এটি বর্ণীয় দ্বীপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ। এটি মূলত বর্ণীয় দ্বীপের অংশ, আর এই বর্ণীয় দ্বীপটি হল পৃথিবীর 3য় বৃহত্তম দ্বীপ। যাই হোক, মালয়েশিয়ার এই অংশটির দক্ষিণে ইন্দোনেশিয়ার কালিমান্তান, উত্তরে ব্রুনাই, পূর্বে সুলু সাগর ও সেলেবেস সাগর, কিছুটা দূরে ফিলিপাইন, উত্তর পশ্চিমে দক্ষিণ চীন সাগর। দেশটির 13টি রাজ্যের 2টি এবং 3টি ফেডারেল অঞ্চলের একটি এখানে অবস্থিত। রাজ্য 2টি হল সাবাহ এবং সারাওয়াক, আর ফেডারেল অঞ্চলটি হল লাবুয়ান। পূর্ব মালয়েশিয়ার জনসংখ্যা কম এবং পশ্চিম মালয়েশিয়ার তুলনায় কম উন্নত বসতি রয়েছে। এটি বৃহত্তর এবং এখানে প্রাকৃতিক সম্পদের অনেক বেশি মজুদ রয়েছে, বিশেষ করে তেল ও গ্যাসের মজুদ এখানে বেশি। এই অংশটি তার ঘন রেইন ফরেস্ট, আদিবাসী সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিনাবালু এবং পৃথিবীর বৃহত্তম গুহাকক্ষ সারাওয়াক চেম্বার এখানেই অবস্থিত। মালয়েশিয়ার এই অংশটির আয়তন 1,98,447 বর্গ কিলোমিটার, যা দেশের মোট ভূমির প্রায় 60%। মালয়েশিয়ার পশ্চিম অংশ থেকে পূর্ব অংশে যেতে পাড়ি দিতে হয় 650 কিলোমিটার দক্ষিণ চীন সাগরের জলপথ। মাঝখানের এই দ্বীপগুলো ইন্দোনেশিয়ার। মালয়েশিয়ার এই 2টি অংশের মোট আয়তন 3,30,803 বর্গ কিলোমিটার, যা 2টি বাংলাদেশের চেয়েও বেশ বড়। দেশের আনুমানিক জনসংখ্যা 3,45,64,810 জন, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 105 জন মানুষ বসবাস করে। দেশের এই 2টি অংশের চারপাশে অসংখ্য দ্বীপ রয়েছে, যার মধ্যে বৃহত্তমটি হল বাঙ্গি আইল্যান্ড। দেশের মুদ্রা হল মালয়েশিয়ান রিঙ্গিত। এক মালয়েশিয়ান রিঙ্গিত সমান 28.56 বাংলাদেশি টাকা। মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়াতে মোট কর্মী রয়েছে প্রায় 1,69,17,300 জন। এর ভেতরে 14% অর্থাৎ 23,68,422 জন কর্মীই অন্য দেশের, যারা মালয়েশিয়ার না। আর এই 23,68,422 জনের ভেতরে 8,98,970 জনই বাংলাদেশের। অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে মালয়েশিয়াতে বিদেশি কর্মীর প্রায় 38%ই বাংলাদেশি। এই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যাদের সংখ্যা 5,82,108 জন। মালয়েশিয়াতে বাংলাদেশিরা মূলত যে কাজগুলি করে থাকেন: কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, কৃষি, হোটেল ও রেস্টুরেন্ট, ক্লিনিং সার্ভিস, সিকিউরিটি গার্ড, গৃহকর্ম ইত্যাদি। এসব খাতে শ্রমিকের চাহিদা বেশি থাকায় বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় নিয়োগ পেয়ে থাকেন। নির্মাণ ও ফ্যাক্টরি শ্রমিকরা সাধারণত দৈনিক 8 ঘন্টা কাজ করেন, তবে অনেকেই অতিরিক্ত ওভারটাইম করে থাকেন যাতে করে বেতন কিছুটা বেশি পাওয়া যায়।
2025 সালের জুলাই পর্যন্ত মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন মাসিক মজুরি হল 1700 মালয়েশিয়ান রিঙ্গিত। এটি মূলত দুইটি ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথমটি হল 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বড় প্রতিষ্ঠান অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা 5 জনের বেশি সেখানে পেশাজীবীদের জন্য সর্বনিম্ন বেতন 1700 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকাতে 48,552 টাকার সমান। আর দ্বিতীয়টি হল 2025 সালের আগস্ট মাসের 1 তারিখ থেকে সকল খাতে অর্থাৎ প্রতিষ্ঠান ছোট হোক বা বড় হোক, কর্মী সংখ্যা 5 জনের বেশি হোক বা কম হোক, বাধ্যতামূলক সর্বনিম্ন মজুরি 1700 রিঙ্গিত। অর্থাৎ 1 আগস্ট 2025 সাল থেকে মালয়েশিয়াতে আপনি যে কাজই করেন না কেন প্রতি মাসে কমপক্ষে 1700 রিঙ্গিত বা 48,552 টাকা অবশ্যই পাবেন। আর যদি দক্ষ হন এবং ওভারটাইমেও কাজ করেন তবে বেতন বা মজুরি এর চেয়ে বেশি হবে। বাংলাদেশিরা কাজের জন্য কেন বেশি বেশি মালয়েশিয়া যান? এর কারণ হল উচ্চ বেতনের সুযোগ, কম খরচে বিদেশে যাওয়ার সুযোগ, কাজের সুযোগের সহজলভ্যতা, তুলনামূলক সাশ্রয়ী জীবনযাত্রা, হালাল খাবার ও মুসলিম বান্ধব পরিবেশ, ভৌগোলিক নৈকট্য ও সংস্কৃতিতে কিছুটা মিল, আগে যারা গিয়েছে তারা অন্যদের ডাকছে অর্থাৎ ইতিবাচক নেটওয়ার্ক ইত্যাদি। মালয়েশিয়া যদিও একটি সমুদ্র বেষ্টিত ও নিম্নভূমির দেশ হিসেবে পরিচিত, তবুও এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও মনোরম পর্বত এবং পাহাড়ি এলাকা রয়েছে, যেগুলো দেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও পর্যটনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সবচেয়ে উঁচু পর্বত হল মাউন্ট কিনাবালু, যা পূর্ব মালয়েশিয়ার সাবা রাজ্যে অবস্থিত। এর উচ্চতা 13,435 ফুট এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উচ্চতম পর্বত। মাউন্ট কিনাবালু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং এটি কিনাবালু ন্যাশনাল পার্কের অংশ। এখানকার জলবায়ু ঠান্ডা আর গাছপালা ও প্রাণীর বিপুল বৈচিত্র্য থাকায় এটি জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত বিখ্যাত। দেশটিতে রয়েছে সারাওয়াক চেম্বার বা সারাওয়াক গুহা। এটি মালয়েশিয়ার বর্নিও দ্বীপের সারাওয়াক রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গুহা কক্ষ। গুহাটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর আয়তন এতটাই বিশাল যে এর ভেতরে একটি বোয়িং 747 বিমান অনায়াসে উঠতে পারবে। গুহাকক্ষটির ভেতর অত্যন্ত অন্ধকার, স্যাঁতসেঁতে ও দুর্গম, তাই এটি সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত নয়। তবে অভিজ্ঞ গাইড ও অনুমতি নিয়ে দক্ষ গুহা অন্বেষকদের জন্য অভিযান চালানো হয়। অর্থনীতির দিক থেকে মালয়েশিয়া একটি শক্তিশালী দেশ। IMF এর 2025 সালের পার্চেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী দেশটির জিডিপি 1.47 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি 43,473 মার্কিন ডলার। নমিনাল ক্যাটাগরিতে জিডিপি 444.98 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি 13,140 মার্কিন ডলার। যাই হোক, দেশটি খুব বেশি ধনী না হলেও বেশ অনেকটাই ধনী। ইলেকট্রনিক্স, রাবার, পাম অয়েল, পর্যটন ও সেবা খাত দেশের অর্থনীতির মূল ভিত্তি। কুয়ালালামপুর দেশটির সরকারি রাজধানী ও বৃহত্তম শহর। এটি দেশের পশ্চিম দিকের খণ্ডে অবস্থিত। শহরটি মালয়েশিয়ার অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রবিন্দু। কুয়ালালামপুর শব্দের আক্ষরিক অর্থ হল কাদাটে নদীর মোহনা। অর্থনীতির দিক থেকে কুয়ালালামপুর মালয়েশিয়ার শিল্প, বাণিজ্য, ব্যাংকিং, তথ্য প্রযুক্তি ও পর্যটন খাতের কেন্দ্র। শহরটিতে আছে আন্তর্জাতিক মানের শপিং মল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কনভেনশন সেন্টার সহ আরও অনেক কিছু। এখানকার মেট্রো রেল ও পরিবহন ব্যবস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অত্যন্ত উন্নত। তবে প্রশাসনিক রাজধানী হিসেবে মালয়েশিয়া এখনও পুত্রজায়াকে ব্যবহার করছে, যেখানে সরকারি মন্ত্রণালয় ও প্রশাসনিক ভবন স্থানান্তরিত হয়েছে। দেশের নাগরিকেরা মূলত 3 ধরনের জাতিগোষ্ঠীর মানুষ। 70.5% মূল বাসিন্দা, 22.9% চীনা এবং 6.6% ভারতীয়। এই 3 ধরনের নাগরিকদের ভেতরে এখন সবচেয়ে ভালো অবস্থানে আছে চীনা মালয়েশিয়ানরা। মালয়েশিয়ার বেশিরভাগ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখন তাদের মালিকানাধীন। দেশে সাধারণত বহিরাগতদের নাগরিকত্ব খুব সহজে দেয় না। এটি একটি কঠোর প্রক্রিয়া যা বেশ কঠিন। মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া যেতে পারে জন্মসূত্রে, বিবাহসূত্রে, দীর্ঘমেয়াদী বসবাস করার মাধ্যমে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 সালের রিপোর্ট মতে দেশে শান্তিতে 13তম স্থানে রয়েছে, যা একেবারে প্রথম সারিতে পড়ে। এই শান্তি সূচকে বাংলাদেশ 123তম, অর্থাৎ বাংলাদেশের তুলনায় মালয়েশিয়া অনেক বেশি শান্তিপূর্ণ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 মতে দেশের সুখী দেশের তালিকাতে 64তম স্থান পেয়েছে। এই সূচকে বাংলাদেশ 134তম, অর্থাৎ বাংলাদেশের মানুষের তুলনায় মালয়েশিয়ার মানুষ অনেকটাই সুখী।
গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 সালের রিপোর্ট মতে দেশটি 52তম স্থানে রয়েছে। এই সূচকে বাংলাদেশ রয়েছে 35তম স্থানে। অর্থাৎ বাংলাদেশের তুলনায় মালয়েশিয়াতে সন্ত্রাসবাদের প্রভাব অনেকটাই কম। মালয়েশিয়ার সরকারি ভাষা হল মালয়। এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালয় ভাষাতে কথা বলে। দেশটিতে আরও প্রায় 130টি ভাষা প্রচলিত আছে। এদের মধ্যে চীনা ভাষার বিভিন্ন উপভাষা, বুগিনীয় ভাষা, দায়াক ভাষা, জাভানীয় ভাষা এবং তামিল ভাষা উল্লেখযোগ্য। দ্বিতীয় ভাষা হিসেবে স্কুল পর্যায় থেকেই ইংরেজি শেখানো হয়। এখানে দৈনন্দিন যোগাযোগ এবং ব্যবসায়িক প্রয়োজনে ইংরেজির বহুল ব্যবহার রয়েছে। মালয়েশিয়াতে এশিয়ার বিভিন্ন প্রান্তের সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এখানে মালয়, চীনা, ভারতীয় এবং বর্ণীয়র বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, উৎসব এবং ঐতিহ্য রয়েছে, যা মালয়েশিয়াকে সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। তাই এশিয়ার বিভিন্ন সংস্কৃতির একটি ক্ষুদ্র সংস্করণ হিসাবে দেশটিকে কখনো কখনো মিনি এশিয়া নামেও আখ্যা দেওয়া হয়। মালয়েশিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। দেশের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসলাম রাষ্ট্রধর্ম, তবে অন্যান্য ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার রয়েছে। জনসংখ্যা ও গৃহনির্মাণ 2020 সালের পরিসংখ্যান অনুসারে দেশের মানুষ ধর্মীয়ভাবে 63.5% মুসলিম, 18.7% বৌদ্ধ, 9.1% খ্রিস্টান, 6.1% হিন্দু, 0.9% অন্যান্য এবং 1.7% মানুষের ধর্ম অজানা রয়েছে। মালয়েশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণে পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা হয়। বিশেষ করে ধর্মীয় স্থান বা সরকারি অফিসে প্রবেশের সময় কাঁধ এবং হাঁটু ঢাকা পোশাক পরা হয়। সাধারণ জনজীবনেও শালীন পোশাক পরতে দেখা যায়, যদিও বড় শহরগুলোতে এবং পর্যটন এলাকায় আধুনিক পোশাক পরতে দেখা যায়। মালয়েশিয়ানরা অপরিচিতদের সাথে কথা বলার সময় নম্রতা বজায় রাখে। জনসম্মুখে উচ্চস্বরে কথা বলা বা আক্রমণাত্মক আচরণ করা তাদের বেশ অপছন্দনীয়। এখানকার জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। শিশুরা সাধারণত বাবা মায়ের সাথেই থাকে এবং প্রাপ্তবয়স্ক বাবা মা এবং দাদা দাদিদের যত্ন নেওয়া হয়। মুসলমান, বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এই দেশটিতে। ঈদ, চাইনিজ নিউ ইয়ার, দীপাবলি, থাইপুসাম সহ নানা উৎসব জাতীয়ভাবে উদযাপিত হয়। মালয়েশিয়াতে দেখার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা রয়েছে, যেমন পেট্রোনাস টুইন টাওয়ার। বিখ্যাত এই টুইন টাওয়ার কুয়ালালামপুরে অবস্থিত। 88 তলা বিশিষ্ট এই যমজ টাওয়ারের উচ্চতা 1483 ফুট। এটি 1998 সালে নির্মিত হয়েছিল এবং 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। বাণিজ্যিক অফিস এবং আকর্ষণীয় পর্যটন স্থাপনা এখানে রয়েছে। পেনাং ব্রিজ। পেনাং ব্রিজ মালয়েশিয়ার অন্যতম দীর্ঘ এবং আইকনিক সেতু। এটি পেনাং দ্বীপ এবং মালয় উপদ্বীপের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সেতুটি 13.5 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে প্রায় 8.4 কিলোমিটার জলপথের উপর নির্মিত। এটি মালয়েশিয়ার প্রথম বড় সামুদ্রিক সংযোগ সেতু। ব্রিজটি এই দেশটির আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন। প্রতিদিন এটি দিয়ে প্রায় 70,000-এরও বেশি গাড়ি পারাপার হয়, যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্রিজের মাধ্যমে পর্যটন, বাণিজ্য এবং শিল্প কার্যক্রম অনেক সহজ হয়েছে। বর্নিও রেইন ফরেস্ট। এটি বিশ্বের প্রাচীনতম রেইন ফরেস্টগুলোর মধ্যে অন্যতম, যার বয়স 13 কোটি বছরেরও বেশি। পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজনের চেয়েও এই বনের বয়স বেশি। বিশেষ করে বর্নিও দ্বীপে অবস্থিত তামান নেগারা ও সাবা সারাওয়াক অঞ্চলের রেইন ফরেস্টগুলো। এই বনে পাওয়া যায় বিশ্বের বৃহত্তম ফুল রাফলেসিয়া, যার ব্যাস 40 ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে 10 কেজি। এর গন্ধ কিছুটা পচা মাংসের মতো। পূর্ব মালয়েশিয়ার সাবা এবং সারাওয়াক রাজ্যে অবস্থিত এই রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে ভরপুর। এখানে বন্য প্রাণী দেখা, ট্রেকিং এবং আদিবাসী সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ রয়েছে। পুত্রজায়ার পুত্রা মসজিদে বেশ অনেক বড় গম্বুজ রয়েছে। এই মসজিদটিতে যে কোনো সময় 15,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এর গম্বুজের উচ্চতায় 160 ফুট, যা প্রায় 15 তলা বিল্ডিংয়ের সমান। ল্যাংকাউইয়ের ইগল স্কোয়ারে অবস্থিত 12 মিটার উঁচু ইগল মূর্তি রয়েছে, যা বেশ বড়। ল্যাংকাউইয়ের স্কাই ব্রিজ 410 ফুট দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2170 ফুট। এটি একটি বাঁকা পথচারী সেতু, যা দেখতে অত্যন্ত সুন্দর। মালয়েশিয়ার আবহাওয়া উষ্ণ, আর্দ্র এবং বৃষ্টিপ্রবণ, যা বাংলাদেশের আবহাওয়ার সাথে অনেকাংশেই মিলে যায়।
তবে দেশটির তাপমাত্রা সারা বছর স্থিতিশীল এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি নেই, যা বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন। মালয়েশিয়ার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র, কেননা এটি নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত। সারা বছর জুড়ে এখানে গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 সালের র্যাঙ্কিং অনুসারে মালয়েশিয়ার পাসপোর্ট 11তম স্থানে রয়েছে। দেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 181টি দেশে ভ্রমণ করা যাবে। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট 98তম, যা দিয়ে বিনা ভিসাতে 39টি দেশে যাওয়া যাবে। মালয়েশিয়ার বিখ্যাত কিছু ব্র্যান্ড হল প্রোটন, পেরোডুয়া, পেট্রোনাস, তানামেরা ইত্যাদি। মালয়েশিয়ার একটি জনপ্রিয় ফল হল ডুরিয়ান, যা অনেকে বিমানে বহন করতে চায় না। দুর্গন্ধের জন্য বিখ্যাত এই ফলটি স্থানীয়দের কাছে বেশ প্রিয় হলেও অনেক বিদেশি একে সহ্য করতে পারে না। কিছু লোক ডুরিয়ানকে মনোরম মিষ্টি সুবাস বলে মনে করে, আবার অন্যরা এর সুবাসকে অপ্রতিরোধ্য এবং অপ্রীতিকর বলে মনে করে। এর গন্ধ বেশ তীব্র, যা বেশ কয়েকদিন ধরে স্থায়ী হতে পারে। এই কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু হোটেল এবং গণপরিবহন পরিষেবায়, যেমন সিঙ্গাপুর এবং ব্যাংককে, ফলটি নিষিদ্ধ। মালয়েশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ। 2023-2024 সালে 19.7 মিলিয়ন টন পাম তেল উৎপাদন করেছে দেশটি। পাম তেল উৎপাদনে প্রথম বৃহত্তম দেশ হল ইন্দোনেশিয়া। পাম তেল শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহৃত হয়, বিষয়টি এমন নয়। এটি সাবান, কসমেটিক্স, মার্জারিন, বায়োডিজেল সহ নানা পণ্যে ব্যবহৃত হয়। মালয়েশিয়া, ইউরোপ, চীন, ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে পাম তেল রপ্তানি করে। 2025 সালের তথ্য অনুসারে পাম তেল খাত মালয়েশিয়ার মোট রপ্তানি আয়ের 5-7% অবদান রেখেছে। মালয়েশিয়া একসময় অর্থনৈতিকভাবে গরিব ও অনুন্নত দেশ ছিল, তবে সময়ের সাথে সাথে তারা ধারাবাহিকভাবে পরিকল্পনা, শিল্পায়ন ও রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলে। ফলশ্রুতিতে একটি উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিণত হয়। একসময় সিঙ্গাপুরও মালয়েশিয়ার অংশ ছিল। 1963 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু মাত্র 2 বছরের মাথায় অর্থাৎ 1965 সালে রাজনৈতিক দ্বন্দ্ব, জাতিগত উত্তেজনা এবং অর্থনৈতিক মতভেদের কারণে তারা আলাদা হয়ে যায়। মালয়েশিয়ায় সিঙ্গাপুরকে জোর করে বের করে দিয়েছিল। ইতিহাসের বিচারে এটি ছিল একটি ব্যতিক্রমী ঘটনা, যেখানে একটি স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশকে রাষ্ট্রীয়ভাবে বহিষ্কার করেছিল। সিঙ্গাপুর স্বেচ্ছায় আলাদা হয়নি, বরং মালয়েশিয়ার তৎকালীন কেন্দ্রীয় সরকারই সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। সিঙ্গাপুর ছিল ছোট, প্রাকৃতিক সম্পদহীন একটি দ্বীপ। অনেকেই তখন ভেবেছিল এ দেশ টিকবে না, কিন্তু আজ সেই ছোট্ট দেশটি পরিণত হয়েছে এশিয়ার অর্থনৈতিক বিস্ময়ে। আধুনিকতা, শিক্ষা, শৃঙ্খলা আর নেতৃত্বের এক জীবন্ত উদাহরণে পরিণত হয়েছে দেশটি। আর মালয়েশিয়া রয়ে গেছে গতানুগতিক সেই আগের ধারায়, অথচ সিঙ্গাপুর ছুটেছে সময়ের চেয়ে দ্রুত গতিতে। যাই হোক, মালয়েশিয়ার জীবনযাত্রা বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা ব্যয়বহুল হলেও তা ইউরোপ বা আমেরিকার মতো অত্যাধিক নয়। কুয়ালালামপুর বা পেনান শহরের মতো আধুনিক নগরীতে বাসা ভাড়া, খাবার, যাতায়াত ও অন্যান্য দৈনন্দিন খরচ বাংলাদেশের তুলনায় স্পষ্টভাবেই বেশি। তবে খাদ্যদ্রব্য ও পরিবহন খাতে মালয়েশিয়ার কিছু সুবিধা রয়েছে। দেশিতে জ্বালানি তেল সরকারি ভর্তুকির আওতায় থাকায় বাস ও ট্রেনের ভাড়া খুবই কম, এবং স্ট্রিট ফুড বা লোকাল খাবারও সহজলভ্য, যা তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী। স্বাস্থ্যসেবা ও শিক্ষা খরচ সরকারি পর্যায়ে তুলনামূলক কম হলেও মালয়েশিয়ার প্রাইভেট ব্যবস্থায় মান উন্নত ও আধুনিক। বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ার জীবনযাত্রার মান উন্নত, শহরগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং কাজের সুযোগও অনেক বেশি, কিন্তু সেই সঙ্গে সেখানে বসবাস, চিকিৎসা ও বাসস্থান খরচ তুলনামূলকভাবে বেশি। মালয়েশিয়ার সাথে ইসরায়েলের কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েলকে কখনও স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনের সাথে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে মালয়েশিয়া নৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে। দখলদার ইসরায়েলি সৈন্যদের সকল প্রকার নির্যাতন, আক্রমণ এবং ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের দমনপীড়নমূলক নীতিকে মালয়েশিয়া স্পষ্টভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। চীন, ভারত, সৌদি আরব, ইউরোপ ও আমেরিকার সঙ্গে এর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। দেশে পড়াশোনার দিক থেকে বেশ উন্নত, তবে বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই ব্যয়বহুল। উচ্চশিক্ষার ক্ষেত্রে মালয়েশিয়াতে অনেক আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন ইউনিভার্সিটি অব মালায়া, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ইত্যাদি। মালয়েশিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার সদস্য, যেমন
ইউনাইটেড নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, কমনওয়েলথ অফ নেশনস, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, আসিয়ান রিজিওনাল ফোরাম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, নন অ্যালাইন্ড মুভমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। মাহাতির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি 1981 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর 5 বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। 2003 সালের 30 অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ 15 বছর পর 92 বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতির সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও রাজনীতিতে আসেন। 2018 সালের 9 মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পরদিন 10 মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মালয়েশিয়া অনেক দিক থেকে উন্নত ও অতিথিপরায়ণ হলেও দেশের বেশ কিছু সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে, যেগুলি হয়তোবা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। যেমন ট্রাফিক জ্যাম ও গণপরিবহনের সমস্যা, জীবনযাত্রার ব্যয় কিছু এলাকায় খুবই বেশি, কিছু ক্ষেত্রে দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাত, বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে মাঝে মাঝে বৈষম্য, ইন্টারনেট সেন্সরশিপ ও বাকস্বাধীনতা সীমিত ইত্যাদি। ভিডিওটি রুচিশীল মনে হলে ফেসবুকে শেয়ার করার অনুরোধ রইল। মরুচর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।